মহাসড়ক থেকে ফেরিঘাট সবখানেই বাড়ি ফেরার মিছিল, করোনার ঝুঁকি, পথের ভোগান্তি, কোনো কিছুরই তোয়াক্কা নেই। করোনায় মৃত্যু ছাড়ালো 12,000, উন্মুক্ত স্থানে ঈদ জামাত, কোলাকুলি ও হাত না মেলানোর অনুরোধ। কাল আসছে সিনোফার্মের 5 লাখ টিকা। কোয়াডের বিষয়ে চীনের কিছু বলার নেই, সিদ্ধান্ত বাংলাদেশের। মহামারীতে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ভূমিকা রাখছে অর্থনীতিতে। বৈদ্যুতিক ট্রেনের যুগে বাংলাদেশ, আগস্টে ভায়াডাক্টে চলবে মেট্রো রেল, বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সড়ক মহাসড়কে ঘরে ফেরা মানুষের মিছিল, লকডাউনে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও থামছে না জনস্রোত। করোনার ঝুঁকির সাথে সড়কের ভোগান্তি, কোনো কিছুকেই তোয়াক্কা করছে না কেউই। অটোরিকশা, প্রাইভেট কার, লোকাল বাস, যে যেভাবেই পারছে সেভাবেই পা বাড়াচ্ছে বাড়ির পথে। রাজধানীর সায়েদাবাদ, আবদুল্লাপুর, মহাখালী ও গাবতলী ঘুরে ঈদ যাত্রার বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। সায়েদাবাদ বাস টার্মিনাল, লকডাউনে বন্ধ দূরপাল্লার বাস, তারপরও ভোর থেকে সড়কে যাত্রীরা। ভাগ্য ভালো থাকলে পেয়ে যাচ্ছেন প্রাইভেট কার বা মাইক্রোবাস, কেউ কেউ কোনো উপায় না পেয়ে অটোরিকশায় যত দূর যাওয়া যায়। না, গাড়ি পাচ্ছি না তো, বাইরে যাওয়া লাগবে। মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের চিত্র একই রকম। জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ চাপছেন ভাড়ার মোটরসাইকেলে। ভাড়ায় চলছে প্রাইভেট কার ও মাইক্রোবাস। গভর্নমেন্ট যদি দূরপাল্লার গাড়ি ছেড়ে স্বাস্থ্যবিধি মেনে যদি চালাইতো, তাহলে এই ঝুঁকিটা বাড়তো না। মাইক্রো একজনের পরে একজন গাদাগাদি করে 500 টাকার ভাড়া 1500 টাকা দিয়ে চলে যাচ্ছে, এতে কি করোনা হচ্ছে না? সবাই যে যানবাহন পাচ্ছেন তাও আবার না, বাধ্য হয়ে দুপাই ভরসা। আমিনবাজার থেকে কিছু মিনি বাস চললেও ভাড়া কয়েক গুণ। ড্রাইভার তো বলছে যে যেতে পারবে, এই জন্য আর কি উঠলাম। মানিকগঞ্জের এখান থেকে ঘুরা দেয় 12 পর্যন্ত যাইতে পারি, আর বেশি যাইতে পারি না। এদিকে দূরপাল্লার পরিবহন শ্রমিকরা কাজ হারিয়ে এখন বেকার। তাদের প্রশ্ন, সবই যখন চলছে তখন দূরপাল্লার পরিবহনে বাধা কেন? আমাদেরও বাজার ভালো না, আমরা পাবলিক দূর দূরান্তে যাইতে পারছি না। সবই চলে, 2 দিন টাইম ঠিক, আমরা 2 দিন ক্যাপচার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আপনার কেনাকাটা করি। সরকারের পক্ষ থেকে এই ঈদে স্বাস্থ্যবিধি মেনে যার যার অবস্থানে উৎসব পালনের অনুরোধ করা হলেও বাড়ি যেতেই হবে, এই মানসিকতা থেকে বের হতে পারছেন না নগরবাসী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বড় 2 ফেরিঘাটে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। তবে রাত থেকে শিমুলিয়া ঘাটে সবগুলো ফেরি চালু করে দেওয়ায় মানুষের ভিড় কমেছে। রাস্তায় কঠোরভাবে যানবাহন নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপরও নানা কৌশলে বিকল্প উপায়ে বাড়ি যাচ্ছে মানুষ। এদিকে রাজবাড়ির দৌলতদিয়ায় 5 নম্বর ফেরিঘাটে পল্টন থেকে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। সহকর্মী ও প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকাল থেকে ঘাটমুখী মহাসড়কে কঠোরভাবে যানবাহন নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ফিরিয়ে দিচ্ছে যানবাহন। এরপরও অনেকে রিকশা, ভ্যান ও মোটরসাইকেলে কয়েকগুণ ভাড়া দিয়ে শিমুলিয়া ঘাটে পৌঁছায়। তবে সোমবার থেকে সব ফেরি চালু করায় ঘাটে মানুষের ভিড় কমে গেছে। যেখানে চেকপোস্ট তার আগ পর্যন্ত দেখা যাচ্ছে আসছে, তারপরে আবার হেঁটে অন্য জায়গায় গিয়ে অন্য গাড়িতে আসতে হচ্ছে। এই জায়গায় একা থেকে ঈদ করবো কিভাবে? বাড়িতে যাই সবার সাথে ঈদ করবো, বাপ মা থিয়া সবাই থিয়া ঢাকা ঈদ একলা একলা করাটা সম্ভব না। এখানে কি করবো আমি? তোমার বাসা বাড়ি নাই, বাড়ি ভাড়া পাই, বাড়ি ভাড়া বই বই খাম। সকাল থেকে পাটুরিয়া ঘাটেও ভিড় করে ঘরমুখ মানুষ। বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের সহকারী ব্যবস্থাপক জানান, জরুরি পণ্যবাহী ট্রাক ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য 3টি ফেরি চলাচল করছে। ফলে নদী পার হতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। দুপুরে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে ঝড়ে পল্টনের তার ছিঁড়ে চালকসহ একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। পরে সেটি উদ্ধার করা হয়।
এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে। দূরপাল্লার বাস না চলায় ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে চড়ে বাড়ি ফিরছেন তারা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গণপরিবহন না চললেও টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যক্তিগত গাড়ি সহ অন্যান্য যান চলাচল বৃদ্ধি পেয়েছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায় স্বাভাবিক গাড়ি চলাচল করছে। এছাড়া চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ সহ বড় শহর ছেড়ে স্বজনদের সাথে ঈদ করতে মানুষ যাচ্ছে গ্রামের বাড়িতে। এতে সড়ক মহাসড়কগুলোতে ভিড় বাড়ে ঘরমুখ মানুষের। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনাকালে দরজায় কড়া নাড়ছে আরেকটি ঈদ, তাই মার্কেট শপিং মলে বেড়েছে ভিড়। তবে স্বাস্থ্যবিধি শুধু কথার কথা হয়েই রয়ে গেছে। কেউ কেউ মাস্ক ব্যবহার করলেও ক্রেতা বিক্রেতাদের বেশিরভাগই উদাসীন। তফসির হাসানের ক্যামেরায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ঈদের বাজার, এই চিত্র নিউ মার্কেট গাউসিয়া এলাকার। কোথাও শারীরিক দূরত্বে কোনো বালাই নেই, গা ঘেঁষাঘেঁষি করে চলছে কেনাকাটা। অনেকের মুখেই নেই মাস্ক। মার্কেট করা দরকার, দেশে যাইতে হইব, ঈদ করতে হইব, সংসার করতে হইব, এইটাই হলো বাস্তব। এখন করোনার কোন আমি সিস্টেম দেখতেছি না। মানে দেখেন না অবস্থা কি, এভাবে হয় যে মার্কেটের ভিতরে এত লোক আসতেছে সিস্টেম ছাড়া, মনে হয় যে মাছের হাটে চলে আইসা পড়ছে আর কি, এমন মনে হচ্ছে। স্বাস্থ্যবিধি মানার শর্ত থাকলেও কে শোনে কার কথা? ব্যবসায়ীরাও উদাসীন। নিউ মার্কেটে আমি যতটুকু জানি স্বাস্থ্যবিধি মানতেছে, কেউ মানতেছে, কেউ মানতেছে না। এবং যারা মানতেছে না এবং যারা মানতেছে, এটাই আসলে আমাদের মূল বিষয়। অনেক লোকই তারা মানতেছে না স্বাস্থ্যবিধি। ঈদের বাজারে ভিড় থাকলেও বেচা বিক্রি নিয়ে সন্তুষ্ট নন দোকানিরা। যে প্রথম রোজার থেকে আমরা সুযোগ পাইতাম তাহলে ইনশাল্লাহ ভালো হতো। আমাদের সুযোগ হয়েছে 5 দিনকে 7 দিন পাইছি, 5-7 দিনই করছি, এখন আমাদের বন্ধ। মহামারীর কঠিন সময়ে যখন সবার সংযমী হওয়া জরুরি, ঠিক সে সময়ে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এই অনীহা ডেকে আনতে পারে বড় বিপদ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোভিড-19 দেশে মৃতের সংখ্যা 12,000 ছাড়িয়েছে। একদিনে মারা গেছে 33 জন, শনাক্ত হয়েছে 1,230। সুস্থতার হার 92% বেশি। ঈদ উপলক্ষে চলাচল বেড়ে যাওয়ায় আরেকটি নতুন ঢেউয়ের শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। ঈদে কোলাকুলি ও হাত মিলানো বারণ। ঈদ জামাত উন্মুক্ত স্থানে সীমিত পরিসরে করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল প্রেস ব্রিফিং। মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম বলেন, দ্বিতীয় ঢেউ অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। তবে ঈদ উপলক্ষে জনসমাগম ও চলাচল বেড়ে যাওয়ায় আরেকটি নতুন ঢেউয়ের শঙ্কা রয়েছে। মানুষের চলাচল যেভাবে বেড়েছে, আমরা অত্যন্ত শঙ্কিত যে পরবর্তীতে তারা যখন ফিরে আসবেন আবার কর্মস্থলে ঢাকায়, তখন আমাদের কোভিডের সংক্রমণ বাড়ে কিনা। আমরা শঙ্কা প্রকাশ করছি যে আগামীতে আমরা আরেকটা ওয়েভের না সম্মুখীন হই। সংক্রমণ রোধে ঈদ জামাতে কোলাকুলি ও হাত মেলানো যাবে না। ভারতীয় ভেরিয়েন্ট যাতে না ছড়ায় সেদিকে নজরদারি রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে উন্মুক্ত জায়গাতে ঈদ জামাতের আয়োজন করতে পারি। জনসাধারণকে এবং যারা আমাদের মসজিদ বা বিভিন্ন আলেম ওলামারা রয়েছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ঈদের সময় যাতে কোলাকুলি না করি, হাত না মিলাই, সেই বিষয়গুলো যাতে আমরা সবসময় মেনে চলি। এদিকে করোনায় একদিনে আরো 33 জনের মৃত্যু হয়েছে। এর আগে 25 মার্চ 34 জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মৃতের সংখ্যা বেড়ে 12,005। নতুন 1,230 জন সহ মোট শনাক্ত 7,76,257। সুস্থ হয়েছে 3,044। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 8.67%। সুস্থতার হার বেড়ে হয়েছে 92%-এর বেশি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কাল আসছে চীনের উপহারের 5 লাখ ডোজ টিকা। এছাড়া ডিসেম্বরের মধ্যেই রাশিয়া ও চীন থেকে ক্রয়ের টিকা পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর যুক্তরাষ্ট্রের উদ্যোগে 4 দেশীয় জোট কোয়াডে যুক্ত হবার বিষয়ে চীনের বলার কিছু নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূতের হাতে বাংলাদেশের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা জানান দুই মন্ত্রী। আদিত্য মামুনের রিপোর্ট।
কোভিড মোকাবেলায় যখন উন্নত রাষ্ট্রগুলো নাস্তানাবুদ, তখন বাংলাদেশ আছে অনেকটা স্বস্তিতে। লকডাউন আর সরকারি বিধিনিষেধের কারণে কমেছে মৃত্যু, কমেছে সংক্রমণের হার। এমন প্রেক্ষাপটে বুধবার আসছে চীনের দেয়া উপহারের 5 লাখ ডোজ টিকা। চীনের দেয়া উপহারের টিকা ছাড়াও আরও 4 থেকে 5 কোটি টিকা কেনার চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও অ্যাস্ট্রাজেনিকার টিকা পাওয়ার সময় এখনও আছে বলে জানান মন্ত্রী। চীনের টিকা যে উপহার হিসেবে 5 লক্ষ ডোজ আসবে, চাহিদা থাকবে যে আমাদেরকে অন্তত 4-5 কোটি ডোজ তারা ইনিশিয়ালি দিক। সেই অর্ডারটা ডিসেম্বরের মধ্যেই তারা দেওয়া শুরু করে। চীনের টিকা বাংলাদেশে পরীক্ষায় কর্তৃপক্ষ সম্মতি দেয়নি বলে কিছুটা দেরি হলেও এখন কেনায় কোনো বাধা নেই। রাশিয়ার টিকা সংগ্রহেও আলোচনা চলছে জানান মন্ত্রী। এখন আর ট্রায়াল নাই, এখন আমরা সরাসরি ভ্যাকসিন আমরা ক্রয় করার জন্য এগিয়ে গেছি। রাশিয়ার সাথে আমরা নন ডিসক্লোজার যে ডকুমেন্ট আছে সেটা সই হয়ে গেছে। একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিনিষেধে টিকা পাওয়ায় কিছুটা দেরি হয়েছে বলে স্বীকার করেন। এদিকে কোয়াড নিয়ে চীনা রাষ্ট্রদূতের বক্তব্য নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। WHO যদি অ্যাপ্রুভ না হয়, এই অবস্থায় আমরা সেই ধরনের ভ্যাকসিন আমাদের দেশের জনগণের কাছে ইউজ করব না। সেই জন্যই আমরা তখন সায় দেই নাই, এতে সময় লেগেছে। জনগণের স্বার্থ বিবেচনায় সরকার সিদ্ধান্ত নেবে, তাতে চীনের বলার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি। আমরা কি কাজ করব না করব সেটা আমাদের দেশের জনগণের মঙ্গলের জন্য আমাদের যে প্রিন্সিপাল পজিশন আছে তার প্রেক্ষিতে উইল ডিসাইড। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত রাশিধর মিশ্রার হাতে বাংলাদেশ সরকারের পক্ষে কোভিড মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তুলে দেন পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ়তর হবে জানিয়ে উপহারের জন্য বাংলাদেশের জনগণ ও সরকারকে ধন্যবাদ দেন নেপালের রাষ্ট্রদূত। বাংলাদেশ সাপোর্টেড আস লাস্ট ইয়ার অলসো। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সক্ষমতা নিয়ে পাশে আছে সরকার। শিল্পোদ্যোক্তা কিংবা হতদরিদ্র দিনমজুর সবাইকে প্রণোদনা বা নগদ সহায়তা দেয়া হচ্ছে। চলছে খাদ্য সহায়তা কর্মসূচিও। কাজ হারানো এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমশক্তির সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ কিছু উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। এসব উদ্যোগ সামাজিক সুরক্ষা এবং অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দীপু সারওয়ারের রিপোর্ট। করোনা ভাইরাস প্রাণহানির পাশাপাশি ব্যবসা বাণিজ্য, জীবিকা তথা সার্বিক অর্থনীতির উপরও বড় আঘাত হানে। এমন বাস্তবতায় দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই মানুষের জীবন জীবিকা ও অর্থনীতি বাঁচাতে নানা পদক্ষেপ নেয় সরকার। প্রথমেই পোশাক খাতের শ্রমিকদের বেতন ভাতা মেটাতে 5,000 কোটি টাকার সহায়তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই ছোট বড় সব শ্রেণীর উদ্যোক্তাদের জন্য 72,750 কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন তিনি। তবে চাহিদা ও সময়ের ব্যবধানে আর্থিক প্রণোদনার আকার এখন প্রায় 1,30,000 কোটি টাকা। এই প্রণোদনা প্যাকেজ আমি আশা করি যে আমাদের মানুষের আর্থসামাজিক গতিশীলতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর দেয়া এসব আর্থিক প্রণোদনা দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত উদ্যোক্তাদের। ওভারঅল একটা ইমপ্যাক্ট অর্থনীতিতে এসছে এবং যতটুকু ড্যামেজ আশঙ্কা করা হয়েছিল এই স্টিমুলাসগুলো দেওয়ার ফলে সেই ড্যামেজটা অনেক ক্ষেত্রেও মিনিমাইজ হয়েছে। আমি তো বিশেষ করে বলবো যে রপ্তানি শিল্পের জন্য অত্যন্ত ভালো একটা ভূমিকা পালন করেছে। এদিকে করোনা ক্ষতিগ্রস্ত কুলি, মজুর, রিক্সা চালক, পরিবহন ও হোটেল শ্রমিক, ফেরিওয়ালা সহ নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ দিচ্ছেন প্রধানমন্ত্রী। গেল বছর 50 লাখ আর এই ঈদে 36.5 লাখ পরিবার 2,500 টাকা করে পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার। 2500 টাকা পাইছিলাম, তা দিয়ে চাল ডাল কিনে খাচ্ছি। এখন যে 2500 টাকা পেলাম সেটা দিয়ে চাল ডাল কিনে খাবো। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ প্রশংসা পেয়েছে সব মহলে। ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরাও। অনুদানের সাথে একটি শর্ত দেওয়া হয় যে তারা করোনাকালীন সময়ে, লকডাউনের সময়ে ঘরে থাকবে, মাস্ক ব্যবহার করবে, অন্যান্য
স্বাস্থ্য সুরক্ষার যে প্রটোকলগুলো আছে সেগুলো মেনে চলবে, তাহলে এই অর্থ প্রণোদনাটা খুব ভালোভাবে কাজ করতে পারে। করোনার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অনেক বেশি এবং তাদের যে সাহায্যের পরিমাণ সেটা আরও অনেক বেশি। স্বাভাবিকভাবে তাদের জীবনযাপনের জন্য যেটুকু দরকার ন্যূনতম পরিমাণ, সেই ন্যূনতম পরিমাণটাই তাদেরকে দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর সহায়তা থেকে বাদ যাননি প্রান্তিক জনগোষ্ঠীও। এ খাতে এবার বরাদ্দ দেয়া হয়েছে 590 কোটি টাকা। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টে 10 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আওতায় দৈনিক উপকৃত হচ্ছেন কমপক্ষে 8 লাখ পরিবার। বেড়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। মেট্রো রেলের 6টি বগির একটি সেট ওয়ার্কশপ থেকে আধা কিলোমিটার পাড়ি দেওয়ার মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ। পরীক্ষামূলক ট্রেন চালনার এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী জানান, সবকিছু ঠিক থাকলে আগস্টেই ডিপোর বাইরে ভায়াডাক্টে চলাচল করবে মেট্রো রেল। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। দিয়াবাড়ি মেট্রো রেল ডিপোতে সাজ সাজ রব, রেল ট্র্যাকে প্রস্তুত বিদ্যুতের লাইন। অপেক্ষার প্রহর শেষে ট্র্যাকে এসে দাঁড়ালো মেট্রো রেলের কোচ। এর মধ্য দিয়ে বিদ্যুৎ চালিত ট্রেনের যুগে প্রথম প্রবেশ করল বাংলাদেশ। প্রকল্প কর্মকর্তারা জানান, প্রাথমিক পরীক্ষার পর ভায়াডাক্টে পারফরমেন্স টেস্ট হবে। আরও কিছু পরীক্ষার পর শেষ ধাপে যাত্রীবিহীন মেট্রো রেল চলবে রাজধানীতে। এই পরীক্ষা নিরীক্ষা চলবে আগস্ট পর্যন্ত। তারপর পরেই আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে মেট্রো রেলের। এখানে দ্রুত স্পিডটা নিয়ে আবার দ্রুত থেমে যাওয়া, এইগুলির যে সিনক্রোনাইজেশন, এই কাজগুলি আপনারা দেখতে পারবেন। এগুলি যখন শেষ হয়ে যাবে তখনই আমরা প্যাসেঞ্জার ছাড়া প্রথম ট্রায়াল রানটা করা হবে এবং আমরা আশা করব যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট আমরা অ্যাচিভ করতে পারব। এরই মধ্যে প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে 63.26 ভাগ, জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আগস্ট 2021 সালের মধ্যে ভায়াডাক্টের উপরে মেইন লাইনে পারফরমেন্স টেস্ট শুরু করা হবে। ভায়াডাক্টের উপর পারফরমেন্স টেস্ট সম্পন্ন হওয়ার পর ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। ইন্টিগ্রেটেড টেস্ট সম্পন্ন হওয়ার পর ট্রেনের ট্রায়াল রান শুরু। মেট্রো রেলের 16টি স্টেশনের নির্মাণ কাজ একযোগে চলছে। 20.10 কিলোমিটার ভায়াডাক্টে রেল লাইন বসেছে 10.5 কিলোমিটার। এই দিনটি একটি ঐতিহাসিক দিনও বলা যায়, কারণ বাংলাদেশের প্রথম মেট্রো রেলের ট্রেন ট্র্যাকের উপর উঠল। নির্মাণ কাজের প্রতিটি সময় ছিল নানান চ্যালেঞ্জে ভরা। সেই হলি আর্টিজানে নির্মাণ কাজ একবারই থেমে যায়। তারপর করোনার মহামারীর এই সময়টাতে কাজ করতে হয়েছে স্বাস্থ্যবিধি মেনে, নানান প্রতিকূলতাকে মোকাবেলা করেই। আর কিছুদিন পরেই রাজধানীবাসী বৈদ্যুতিক এই মেট্রো রেলে চড়ার সুযোগ পাবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, দিয়াবাড়ি, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। দেশ বিরোধী ষড়যন্ত্র বেগবান করতে খালেদাকে বিদেশে পাঠাতে চায় বিএনপি, মন্তব্য তথ্যমন্ত্রীর। সোহরাওয়ার্দী উদ্যানের আর কোনো গাছ কাটা হবে না, পরিবেশবিদদের সাথে আলোচনা করতে চায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। দেশ বিরোধী ষড়যন্ত্র বেগবান করতে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এখন যে ষড়যন্ত্রগুলো করা হচ্ছে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই ষড়যন্ত্রগুলোকে বেগবান করার জন্য বেগম খালেদা জিয়াকে তারা আসলে বিদেশ নিয়ে যেতে চেয়েছিল। অন্য কোনো উদ্দেশ্য নয়, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্য নয়।
ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সংযতভাবে কথা বলছে বিএনপি। গুলশানে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কটূক্তি করা ঠিক নয়। অশালীন নয়, অমার্জিত, অগ্রহণযোগ্য। এবং আমি আবারও বলছি, দয়া করে সংযত হন, দয়া করে আপনাদের কথা বলা এটাকে একটু কমান। যাচ্ছে তাই বলবেন আর আপনারা মনে করবেন সবসময় পারবে যেমন এসব কথা বলে। এভরিথিং ইজ বিং নোটেড এন্ড দ্য পিপল অফ দিস কান্ট্রি উইল গিভ অ্যানসার টু ইট। সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার বিষয়ে পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। কমিটির সুপারিশের আলোকে প্রয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের নকশা সংশোধন করা হবে বলে জানান তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে স্মৃতিকেন্দ্র নির্মাণে বেশ কিছু গাছ কাটা হয়েছে। সেখানে রেস্তোরাঁ ও হাঁটার পথ নির্মাণের জন্য গাছ কাটা হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন। সেটা নির্ভর করে যারা ওই আর্কিটেক্ট আমরা ওনাদের তখনও বলেছি যাবো, দেখবো যে সেগুলো যাতে কতটুকু মিনিমাইজ করা যায় সেটা আমরা সরেজমিনে দেখে করব। সারা দেশে 64% বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গত বছর এই সময়ে বোরো সংগ্রহ হয়েছিল 33%। বছরে মোট উৎপাদিত চালের 55% বোরো মৌসুম থেকে আসে মন্তব্য করে কৃষিমন্ত্রী এবছর আবাদ বেশি হয়েছে বলেও জানান। কৃষিকে যান্ত্রিকীকরণের আওতায় আনার কারণে আবাদ বাড়ছে বলে জানান তিনি। পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। সারা দেশে এবছর 48,83,700। আবারও মাদারীপুর সহ বিভিন্ন জেলার 24 যুবককে বন্দি শিবিরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জাহিদ খান ইউসুফ নামে এক দালাল গ্রেফতার হয়। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। লিবিয়ায় নির্যাতনের শিকার এই যুবকের নাম এরশাদ হোসেন জনি। বাড়ি মাদারীপুর সদর উপজেলার চাষার গ্রামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়ার পর চরম উৎকণ্ঠায় তার স্বজনরা। আমার ছেলের পক্ষ থেকে 17 লাখ। শুধু জনি নয়, তার সঙ্গে আছে একই এলাকার হিফজু হাওলাদার, আসাদুল খান ও জাহিদুল ইসলাম। তাদের পরিবারেও কান্নার রোল। ভিডিও ভাইরালের পর গ্রামের মানব পাচারকারী চক্রের জাহিদ খান ইউসুফকে গ্রেফতার করে পুলিশ। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ইউসুফের মাধ্যমে অন্তত 300 যুবক লিবিয়ায় গেছে। 5 দিন ধরে আমার বাবার কোনো কথা আমি বলতে পারি না। কি চাও পাওনা আছে সেটা বলেন, কিন্তু তারা বলে না। দালাল ইউসুফ এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে চান না কেউ। জনি সহ অন্যদের মুক্তি নিয়ে উদ্বেগ জানান তারা। যদি টাকা দেয় তো ছাড়ে, না ছাড়লে আর কি আরো সমস্যা হয়। জাহিদ খান ওই ইউসুফ একই নাম, এই ওরে পাইলে আমাদের সমস্ত সব সমাধান হয়ে যাব। ও মনে করে যদি ভিতরে থাকে তাহলে কোনোভাবে বের করা সম্ভব না। জিম্মিদের মুক্ত করার বিষয়ে কোনো কথা না বললেও আটক দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাইভাল গ্রুপ আপনি আটকিয়ে মুক্তিপণ দাবি করছে এবং ভিডিও পাঠিয়েছে যে মারধর করছে, মারধরের বিনিময়ে তারা মুক্তিপণ দাবি করছে। আমরা জাহিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেটা করে নেওয়া প্রয়োজন সেটা গ্রহণের জন্য আমরা সেই ব্যবস্থাগুলোই গ্রহণ করছি। 2020 সালের 28 মে লিবিয়ার বেনগাজির মিজদাহ এলাকায় গুলি করে 26 বাংলাদেশিকে হত্যা করা হয়। সে ঘটনায় নিহত 12 ও আহত 4 জনের বাড়ি মাদারীপুর জেলায়। সমর ইসলাম, 21 টেলিভিশন। আমানতের সুদের হার নেমে এসেছে 4% ঘরে। তারপরও ব্যাংকে টাকা জমার হিড়িক পড়েছে। গত 1 বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে 13% বেশি। ব্যাংকাররা বলছেন, করোনা পরবর্তী বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়লে তারল্য কমে আসবে। তবে এখন পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় কোনো ঝুঁকি দেখছেন না তারা। মেহেদী হাসানের রিপোর্ট। ব্যাংক ঋণকে ব্যবসা বান্ধব করতে গত বছর এপ্রিলে সুদের হার সর্বোচ্চ 9% কার্যকর করে কেন্দ্রীয় ব্যাংক। এতে দীর্ঘদিনের দাবি পূরণ হয়, স্বস্তি ফিরে ব্যবসায়ী সমাজে। তবে ব্যাংকগুলো নিজস্ব আয় ব্যয়ের হিসাব সমন্বয় করতে ব্যাপকভাবে কমিয়ে দেয় আমানতের সুদ।
কেন্দ্রীয় ব্যাংক বলছে আমানতকারীরা এখন গড়ে 4.5% হারে সুদ পাচ্ছেন, আর কোনো ব্যাংক সঞ্চয়ী হিসাবধারীদের দিচ্ছে মাত্র 1.5 থেকে 2% সুদ। এছাড়া বেশিরভাগ ব্যাংক এফডিআর 5 থেকে 6% পর্যন্ত সুদ দিলেও কিছু ব্যাংক এ হার 2 থেকে 3% নামিয়ে এনেছে। এতে আমানত কমার শঙ্কা থাকলেও বাস্তবতা ভিন্ন। ব্যাংকে আমানত বরং বেড়েছে। অগ্রণী ব্যাংকে 2020 সালে আমানতের প্রবৃদ্ধির হার হচ্ছে 33%, এবং অন্যান্য ব্যাংকেও আমানতের যথেষ্ট প্রবৃদ্ধি আছে। এটা ভুল কথা যে আমানত চলে যাচ্ছে ব্যাংক থেকে অন্য কোথাও চলে যাবে বা কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় যাবে। হয়তো বা অন্যান্য অ্যাসেট ক্লাস যেমন স্টক মার্কেট বা রিয়েল এস্টেট মার্কেট, এরকম অন্যান্য কোনো দ্রব্যতে আরো মানুষ খরচ করবে, ইনভেস্ট করবে। এদিকে ব্যাংক আমানতের সুদের হার তলানিতে ঠেকলেও বিপরীত চিত্র সঞ্চয়পত্র। এখনও 10% বা তারও বেশি মুনাফা পাচ্ছেন সঞ্চয়পত্রের ক্রেতারা। বিক্রিও বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে আগের সুদ ও আসল পরিশোধের পর সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি 29,000 কোটি টাকারও বেশি। কিন্তু তারপরও তারল্য সংকটের আশঙ্কা করছেন না ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা। সঞ্চয়পত্রের হার যখন একসময় 16-17% ছিল, তখন কি ব্যাংকে আমানত কম ছিল? এবং এটার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি ব্যাংকিং সার্ভিস কত এফিসিয়েন্টলি দিচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার ব্যাংকের লোক আসবে কি না আসবে না। তবে হ্যাঁ, সঞ্চয়পত্র অ্যাবিউজ হওয়া উচিত না, কালো টাকা ওইখানে গিয়ে ঢোকা উচিত না, যায় যে এটা পাওয়ার কথা না সেজন্য না রাখে, বেনামিতে যেন রাখতে না পারে। সুদের হার যখন কম হয়, বিশেষ করে লেন্ডিং রেট, তখন কিন্তু ব্যবসা বাণিজ্যকে এটা এনকারেজ করে আরো লোন নেওয়া এবং ব্যবসা বৃদ্ধি করা, বড় বড় প্রজেক্ট করার জন্য। চলতি বছরের শুরুতে ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ ছিল 12,86,000 কোটি টাকা, যা এক বছর আগের 11,37,000 কোটি টাকার চেয়ে প্রায় 1.5 লাখ কোটি টাকা বেশি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টিকে থাকার লড়াইয়ে বেনারসি শাড়ি, বন্ধ অনেক তাঁত, কারিগরদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। করোনার ভারতীয় ধরন উদ্বেগজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগস্টে মৃতের সংখ্যা 10 লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। আরেকবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। প্রতিদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন স্থানে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান করেছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। মহামারীর কঠিন সময়ে সহযোগিতা পেয়ে খুশি অসহায় মানুষেরা। ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, যে কোনো সংকটে আওয়ামী লীগই সবসময় জনগণের পাশে দাঁড়ায়। মাহমুদ হাসানের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান কর্মসূচি। হাজার পরিবারের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করে তারা। এই কর্মসূচিতে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সর্বস্তরের নেতাকর্মীরা করোনা মহাসংকটে ঈদ উপলক্ষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল অসহায় দুস্থদের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। মানুষ ধ্বংস করার জন্য, মানুষকে হত্যা করার জন্য, আমার প্রিয় রাষ্ট্রপতি শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেট হামলা চালিয়েছেন, অর্থ ব্যয় করেছেন। অথচ কোথাও লক্ষ্য করলাম না, কোথাও দেখতে পেলাম না বিএনপি জামাত একটি মানুষের পাশে দাঁড়িয়েছে খাদ্য নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা মোটর ও আশেপাশের এলাকার কাউন্সিলর আসাদ ভাসমান মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। অসচ্ছল ব্যক্তিদের বাসায় বাসায় পৌঁছে দেন ঈদ বস্ত্র। যারা একটু ফিনান্সিয়াল অবস্থা ভালো না তেমন করোনার জন্য, তাদের প্রত্যেকের বাসায় আমি শাড়ি, পাঞ্জাবি এগুলা পাঠিয়ে দিয়েছি। গ্যান্ডারিয়া এবং শ্যামপুর এলাকায় 900 দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। প্রতিদিনের মতো রান্না করা খাবার ও ইফতার বিতরণ করে ঢাকা উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজভিরুল হক অনু। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মোকাবেলায় দেশব্যাপী দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার, কাপড় ও খাদ্য সামগ্রী দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় 500 গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি সহ বিভিন্ন বয়সী বাচ্চাদের ঈদ উপহার তুলে দেন চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার। এছাড়া নারায়ণগঞ্জ পাগলায় 400 পরিবারের মাঝে
ত্রাণ ও ঈদ উপহার। অপরদিকে নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডের উদ্যোগে 500 পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আটা, লবণ, সেমাই সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। পাওয়ার লুমে তৈরি আর আমদানি করা শাড়ির সাথে টিকে থাকার লড়াই করছে মিরপুরের বেনারসি শাড়ি। একদিকে উপকরণের অভাব আর কারিগরদের স্বল্প মজুরি, অন্যদিকে করোনায় কেনাবেচা কম। সব মিলিয়ে কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অনেক তাঁত মালিক। ঈদ সামনে রেখে তাই দুশ্চিন্তায় বেনারসি পল্লীর কারিগররা। মেহেদি হাসানের আরেকটি রিপোর্ট। মিরপুরের জেনেভা ক্যাম্পের গলিপথ, তার ভেতরে খুপড়ি ঘর, কোনো ঘরে মানুষের বাস, আবার কোনোটাতে নিপুণ হাতের রঙিন সুতোয় স্বপ্নের জাল বুনছেন বেনারসি কারিগররা। বেনারসি শাড়ির কদর বিশেষ নকশার জন্য। একটি শাড়ি তৈরি করতে একজন কারিগরের কম করে হলেও 1 সপ্তাহ লাগে। একটি বেনারসি শাড়ির গড়পড়তা মজুরি 1200 টাকা, মাসে 5000 টাকার কম। অন্য কাজ করতাম তো 8000 10,000 পাইতাম, এই হতে 4000 পাইতাছি মাসে। বড় ভাই কাজ করতো, ওনার থেকে আমরা শিখছি। তারপরে আমার ছেলেদেরকে তো এ কাজে দেব না। একদিকে স্বল্প আয়, অন্যদিকে করোনার করাল থাবা, রোজগার বন্ধ কারিগরদের। ভালো পাচ্ছিলাম, কিন্তু এখন করোনার জায়গা শাড়ি যাইতেছে, টাকা দিতেছে না। কারিগরে ঠিক মতন টাকা দিতে পারতেছি না, ঠিক মতন সুতা আনতে পারতেছি না। শাড়ি দিলে টাকা এলা গদিয়ালারে কয় আজকা না কালকা, কালকা না পশু। শাড়ি যেটা নিছে এটা তো পেমেন্ট পাইতে আছে না, মাহাজনরা কয় মজদুরি দিতে পারুম না, বন্ধ করে দাও। এমন পরিস্থিতিতে মেশিনে বোনা শাড়িতে নির্ভর করছেন আড়তদাররা, সঙ্গে আছে আমদানি করা শাড়িও। মেশিন শাড়ি বেশি আছে, তা মিরপুর শাড়ি খুব কম আছে, যেটা মিরপুর মানে কস্টিং মানে খুবই কম, বেশি পড়ে যায়, নামতে সময় লাগে। আর মেশিন শাড়ি তো ধরেন প্রতিদিন 5 টাকা শাড়ি নামে। তাঁতিদের দুরবস্থার কারণ জানা গেল শোরুমগুলোতেও। এমনি বাজার যদি ভালো থাকতো তাহলে এনে বসার কি আপনার সাথে কথা কওয়ারও সুযোগ থাকতো না। সেলসম্যানকে বেতন উঠানো বাড়ি, ভাড়া তো কই থেকে দিমু আর নিজে কেমনি চলুম, এটা কোনো পথই নাই। করোনা সংকটে সরকারি সহায়তা না পাওয়ার কথাই জানিয়েছেন মিরপুরের বেনারসি তাঁতিরা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি শুরু করতে ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। তার সঙ্গে ফিরেছেন গোলকিপার কোচ লেস কিভেলিও। তবে ফিরেই তাদের থাকতে হচ্ছে 5 দিনের হোম কোয়ারেন্টিনে। এদিকে প্রাথমিকভাবে দলে ডাক পাওয়া 33 জন খেলোয়াড়কে বুধবারের মধ্যে ধাপে ধাপে ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। আর এই সময়ে জেমিডের কাজ চালাবেন ফিটনেস কোচ ইভান রাজলক। অনুশীলন শেষে 21 বা 22 মে কাতার যাবে জামাল ভুঁইয়ারা। সেখানে কাতারের ক্লাব দলের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে। আর বাছাই পর্বের ম্যাচে 3, 7 ও 15 জুন বাংলাদেশ খেলবে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রাতে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত 2টায় মাঠে গড়াবে ম্যাচটি। আর মাত্র 3 ম্যাচ, এরপরেই নিশ্চিত হয়ে যাবে লা লিগার শিরোপা কার ঘরে যাবে। শেষ হবে বার্সা রিয়াল অ্যাথলেটিকোর ত্রিমুখী লড়াই। 35টি করে ম্যাচ শেষ হয়েছে 3 দলের। 77 পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাথলেটিকো, 2-এ রিয়াল মাদ্রিদ, তাদের পয়েন্ট 75। 3 নম্বরে থাকা বার্সেলোনার পয়েন্ট 75, কিন্তু মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় রিয়ালের চেয়ে পিছিয়ে বার্সা। তাই তো বাকি এই 3 ম্যাচে আর কোনো ভুল করতে চায় না কাতালানরা। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ লিস্টার সিটি। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। 34 ম্যাচ শেষে 70 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ম্যান ইউ। 1 ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা ম্যান সিটির পয়েন্ট 80, আর 63 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে রয়েছে লিস্টার সিটি। সাম্প্রতিক সময়ে ছন্দে রয়েছে রেড ডেভিলরা। নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে ঘরের মাঠে এই ম্যাচেও লিস্টার সিটিকে হারাতে চায় তারা। এদিকে প্রতিপক্ষের মাঠ থেকে জয় পাওয়াটা কষ্ট হলেও সামর্থ্যের সেরাটা দিয়েই লড়তে চায় লিস্টার সিটি। রোম মাস্টার্স টেনিসের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন 2014 সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারিন কিলিক। প্রথম রাউন্ডের লড়াইয়ে আলেকজান্ডার বাবলিককে
হারিয়েছেন 23 বছর বয়সী মারিন কিলিক। প্রথম সেটে হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন মারিন। প্রথম সেটে 6-4 গেমে জয় নিয়ে এগিয়ে যান আলেকজান্ডার, তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। পরের 2 সেটে 6-2 ও 6-3 গেমে জয় নিয়ে পরের রাউন্ডে পৌঁছে যান মারিন কিলিক। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ স্টেফানোস ত্রিতিপাস। শেষ করছি একটি ব্যতিক্রমী ঈদ বাজারের খবর জানিয়ে। ঈদ মানেই আনন্দ, নতুন জামা কাপড় এই আনন্দকে আরও বাড়িয়ে দেয়। প্রান্তিক পর্যায়ে সুবিধা বঞ্চিত মানুষের সহায়তায় চট্টগ্রামে এবার চালু হয়েছে 1 টাকায় ঈদ আনন্দ নামে ঈদ বাজার, যেখানে পাওয়া যাচ্ছে পোশাক আর সেমাই, চিনি সহ নিত্যপণ্য। এই আয়োজনের উদ্যোক্তা স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন, আর তাদের সহযোগিতা দিচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামের চাকতাই এলাকার 2য় শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া, বাবা দিনমজুর। করোনাকালে আর্থিক সংকটের কারণে কেনা হয়নি ঈদের জামা। চট্টগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে চালু করা বাজার থেকে মাত্র 1 টাকায় নিজের পছন্দের ঈদের পোশাকটি কিনতে পেরে খুশি সাদিয়া। এই ঈদ বাজারে এসছেন 53 বছর বয়সী সুফিয়া খাতুন, 60 বছর বয়সী আবুল কালামের মতো সুবিধা বঞ্চিত অসংখ্য ক্রেতা। মাত্র 1 টাকায় ঈদের পোশাক সহ নিত্যপণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। শাড়ি কিনলাম, আমার নাতিনের জন্য একটা কামিজ কিনলাম, ময়দা, ছোলা, তারপরে চিনি, চাউল, পায়াস, এগুলা কিনলাম। টাকা দিয়ে কিনে খুব খুশি হয়েছে। আমি এই কাপড় কিনছি 1 টাকা দিয়ে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে খুশি সিএমপি কর্তৃপক্ষ। মানুষ মানুষের জন্য, এটা আমি সবসময়, এটা যদি 5 বছরও থাকে আমি এটা দিতেই থাকবো। মূল উদ্যোগটা বিদ্যানন্দের, আমরা তাদের নিরাপত্তা সহযোগিতাটা করছি। মানবিক কারণে এমন উদ্যোগ নেওয়ার কথা জানান বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রধান। তিনি জানান নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন ঈদ আয়োজন। আমি শুধু একটা জিনিস স্বপ্ন দেখি, যেদিন বন্ধ হবে সেই মানুষের চোখের পানিতে বন্ধ হোক। সুবিধা বঞ্চিত মানুষের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মহাসড়ক থেকে ফেরিঘাট সবখানেই বাড়ি ফেরার মিছিল, করোনার ঝুঁকি, পথের ভোগান্তি, কোনো কিছুরই তোয়াক্কা নেই। করোনায় মৃত্যু ছাড়ালো 12,000, উন্মুক্ত স্থানে ঈদ জামাত, কোলাকুলি ও হাত না মেলানোর অনুরোধ। কাল আসছে সিনোফার্মের 5 লাখ টিকা, কোয়াডের বিষয়ে চীনের কিছু বলার নেই, সিদ্ধান্ত বাংলাদেশের। মহামারীতে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ভূমিকা রাখছে অর্থনীতিতে। বৈদ্যুতিক ট্রেনের যুগে বাংলাদেশ, আগস্টে ভায়াডাক্টে চলবে মেট্রো রেল, বললেন ওবায়দুল কাদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।